বাংলাদেশ প্রাণ ফসলের বৈচিত্র্যে ঋদ্ধ নিম্নগাঙ্গেয় বদ্বীপ রাষ্ট্র। এই ২১ শতকেও যার মোট দেশজ উৎপাদনে ২১% অবদানই কৃষির। মোট কর্মশক্তির ৫৬% নিয়োজিত কৃষিখাতে। একদিকে ২০২২ সাল নাগাদ মধ্য আয়ের রাষ্ট্রে পরিণত হওয়ার লক্ষ্য, অন্যদিকে দারিদ্র্য দূরীকরণ, কৃষিতে অধিক ফলন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, নারীর ক্ষমতায়ন, অধিকার আর নিরাপত্তা প্রতিষ্ঠার চ্যালেঞ্জ। তাই গ্রাম বাংলার রূপ প্রত্যন্ত মানুষের জীবন বদলে দিতে আন্তরিকভাবে জোরদার উন্নয়নের হাজারো মডেল, যদিও সেগুলোর অধিকাংশই চাপিয়ে দেয়া। সমস্যা ও প্রয়োজন উপেক্ষা করে চাপানো উন্নয়ন মডেলের পরিণতি কি হতে পারে তার দগদগে উদাহরণ আধুনিক কৃষি। ১৯৬০-এর দশকে তৃতীয় বিশ্বের আর সব দেশের মতো বাংলাদেশেও সবুজ বিপ্লবের নামে চালু হয় এই মডেল। বাজারে আসা বহুজাতিক কোম্পানির প্যাকেট বীজ, রাসায়নিক সার, কীটনাশক ঘোষণা করে হাইব্রিড যুগের সূচনা। লক্ষ্য একটাই, অধিক ফলন। পরের দশক থেকেই উধাও হতে শুরু করে স্থানীয় নানা জাতের ঐশ্বর্যময় ধান। আর কৃষকের হাল? গ্রামীণ উন্নয়নের প্রধানতম সহায় কৃষিতে নিয়োজিত কৃষাণী পড়ে যান সবুজ বিপ্লবের ধূসর সীমানায়। কিন্তু এটাই শেষ নয়। দুর্দশার নানামুখী স্রোতের বিপরীতে এক ঝাঁক উজ্জ্বল কাহিনীর শুরু এখান থেকেই। আর এর কেন্দ্রে সেই কৃষাণী। চারিদিকে নোনা জল, তারই মাঝে দিব্যি মিঠা পানির মাছ চাষ করেন অনিতা রানী। সাতক্ষীরার শ্যামনগর সদরের এই বহুমুখী কৃষাণী ১৫ থেকে ১৬ জাতের সবজি চাষ করে বদলে ফেলেছেন জীবন। 10 বছর আগে আমি লোন তুলে প্রথম লবণার্থ তো ঘের করতাম, তখন আমার এর বহু ঋণ দেনা ছিলাম। এখন আমি চিন্তা করলাম যে আমার এই ঋণ দেনা কী করে কাটবো। তাই আমি ঘের ভাগ করে নিয়ে পাট করে ছ্যালো বসিয়ে বর্ষার পানি দিয়ে ছ্যালোর পানি দিয়ে একসঙ্গে মিশ করে বা সাদা মাছ করে আমি ভালো লাভবান হয়েছি। অনিতা রানী অমরকৃষ্ণ দম্পতির মতো বেতাঙ্গী গ্রামের পলি পারভিন, রোকেয়া বেগম বা সন্ধ্যা রানী সংসারের অভাব অনটন দূর করে আজ স্বাবলম্বী হয়েছেন একইভাবে সম্পূর্ণ প্রাকৃতিক স্থানীয় উৎস থেকে পাওয়া উপাদান ও লোকায়ত জ্ঞান নির্ভর কৃষি চর্চার মাধ্যমে। কৃষকের যেমন কৃষি, তেমনি কৃষির কাছে মাটি। রাসায়নিক সারের বিস্তারে মাটি যেমন উৎপাদন ক্ষমতা হারায়, তেমনি বাজারের প্যাকেটজাত বীজ পরবর্তী বছর সংরক্ষণ করা যায় না বলে কৃষক হারান বীজের ওপর তার স্বাভাবিক অধিকার। বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানির যে বীজ বাজারজাতকরণ এবং সেই বীজের ক্রয় করতে গেলে আমাদের দেশের কৃষক সম্প্রদায়ের যে নির্ভরশীলতা বিগত বেশ কিছু বছর ধরে তৈরি হয়েছে, সেই বিষয়টি থেকে বার্ষিক কৃষকদের বেরিয়ে আসার ক্ষেত্রে হেল্প করছে এভাবে যে বিভিন্ন ভ্যারাইটির বীজ কৃষকরা উৎপাদন করছে, সেটা সংরক্ষণ করছে, সেটা সম্প্রসারণ করছে এবং এক্ষেত্রে তাদের বাজারের যে বীজ কেনা বিভিন্ন প্রোডাকশনের সেটার উপর নির্ভরতা কমে যাচ্ছে, আত্মনির্ভরশীল হয়ে উঠছে। এই উপলব্ধি থেকেই বাংলাদেশের ১৩তম গাঙ্গেয় প্লাবন সমভূমির বৃহত্তম কৃষি পরিবেশ অঞ্চল শ্যামনগরের স্থানীয় কৃষিজীবীরা বদলে ফেলেছেন তাদের কৃষি। উপকরণ সংগ্রহ ও বাছাই থেকে শুরু করে ফসলের চাষ, শস্য ফলন ও রক্ষণাবেক্ষণের প্রতিটি স্তরে স্থানীয় উৎস ও অভিজ্ঞতা চালিত এই কৃষির উত্থানের শুরুটা হয়েছিল কৃষক আর কৃষিজীবী মানুষের সমস্যা ও প্রয়োজনের পথ ধরে, তাদের নিজেদেরই উদ্যোগে। আগের আমলের যে ধানগুলো ছিল সেইগুলো আমরা তাদের মাধ্যমে আমরা ৩৯টার মতন জাত পেলাম। তার মধ্যে আমরা বাছাই করতে করতে আইলায় আমরা গতবারে আমরা হলো ৫টা জাত আমরা কৃষকদের মধ্যে মানে স্থায়িত্ব টিকে থাকে, সেইগুলো আমরা হলো চাষি পর্যায়ে আবার বিতরণ করি। যে আমাদের ধানগুলো যে দাকব
থেকে আরম্ভ করে আপনার মানে কালীগঞ্জ, তারপরে আমাদের 5টা সংগঠন 6টা সংগঠন আছে তাদের মাধ্যমে, এবং আরও এই যে এবার আইলা ক্ষতিগ্রস্ত মুন্সিগঞ্জে অনেক এলাকায় আমাদের এই ধান বিস্তার হয়েছে। আমরা চাষিবাসীদের খালি ওই ধানগুলো আমরা দেই, আবার সেই ধানগুলো যেন তাদের আবার যেন তাদের একটা সংগঠন করে তারা যেখানে সেখানে যেন একটু খাড়া করতে পারে, তারা আবার চাষিবাসীদের যেন বিতরণ করতে পারে, এইভাবে আমরা বিস্তার লাভ করার জন্য চেষ্টা করছি। এবছর আমাদের আমরা আরও ওই ধান হওয়ার কারণে গতবার আইলায় কারণে যে 30, 23, 10 এগুলো চাষিদের মাথায় পর্যন্ত তুলতে পারিনি। হাজার কি হাজার বিঘে জমি আমাদের ধান থেকে ধানে ফসল পায়নি, এক ফসলই দেশ ছিল, কিন্তু সেখানে ধান না হওয়ার কারণে এবছর চাষিরা করুণ অবস্থায় তারা জীবনযাপন করছে। তা আমাদের এই ধানের চাহিদা এবছর বেড়ে গেছে এই জন্যই যে এই ধানগুলো তারা পেয়ে বলছে যে এবার আইলা হলেও আইলার মতন কোনো যদি ক্ষতিকারক এরম ঝড় টড় কোনো হয়, জলোচ্ছ্বাস হয়, তা আমাদের এই ধানগুলো যেন অন্তত বেঁচে থাকতে পারে। আমরা ওই 10-30 আর এত তেমনভাবে চাহিদা না করে আমরা স্থানীয় জাত যদি একটু বাড়াতে পারি, তাহলে আমরা এই এলাকায় টিকে থাকবো। যে পদ্ধতি আজ তারা অনুসরণ করছেন তা আসলে কৃষক নিয়ন্ত্রিত কৃষি ব্যবস্থার এক দূরদর্শী চর্চা। গত বছর এই আওয়াজ মৌসুমের থেকে এই 3টি জাত, এই 8টা জাত থেকে এই 3টি জাত আমি পাইছি আমাদের এলাকায় উপযোগী, বা এই আওয়াজ মৌসুমের থেকে এই ধানটা আমি বড় মৌসুমে চাষ করার চেষ্টা করছি। আমার কাছে আরও 5টা সংগঠন আছে, কৃষক সংগঠন, তাদের মাধ্যমে আমি বিতরণ করি বীজ। কৃষকের কৃষি থাকুক কৃষকের নিয়ন্ত্রণে। যে কৃষিতে কৃষক তার বীজ, তার সার, তার জমি রাখতে পারেন নিজ অধিকারে, নিজেদের নিয়ন্ত্রণে। যে কৃষির সাথে কৃষকের যোগাযোগ যুগ যুগ ধরে। যে কৃষিতে কৃষক নিজে সিদ্ধান্ত নিতে পারবেন তিনি কি কাজ করবেন, কোন ফসল উৎপাদন করবেন। এটাই কৃষির সামগ্রিক উপকরণের উপর কৃষকের নিয়ন্ত্রণ, তার অধিকার। কৃষি বিভাগ চাচ্ছে যে আমাদের দেশীয় ধানের পরিবর্তে হাইব্রিড ধানকে চাপিয়ে দেওয়ার জন্য তারা চাচ্ছে যে আমাদের খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে। কিন্তু খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে কিন্তু হাইব্রিড ব্যবহার করে এমন এক সময় আসবে, এই বছর লাগালাম যেখানে 10 মণ ধানের কথা সেখানে 2 মণ হবে না। আজ এই অভিজ্ঞতার শরিক, একদা চাপিয়ে দেয়া কৃষির দুষ্টচক্রে বিভ্রান্ত প্রান্তিক মানুষগুলো অতীতের ভুলের উপলব্ধি থেকে একত্রিত হয়েছেন, খুঁজে বের করেছেন কিভাবে তারা তাদের সমস্যাগুলোর সমাধান করতে পারেন। তারা প্রথমে চিহ্নিত করেছেন তাদের সমস্যা, পরে সমাধানের উপায় বের করে শুরু করেছেন কাজ। এভাবে নিজেদের সমস্যা বিশ্লেষণ ও সমাধানের উপায়গুলো বাস্তবায়ন করে চর্চা করে হয়ে উঠেছেন স্বনির্ভর কৃষিজীবী। কৃষিকাজে এরা আজ আর বাজারের বীজ, কীটনাশক সার কিংবা কোনো কৃত্রিম উপাদানের উপর নির্ভর করেন না। মানুষগুলো স্বনির্ভর হয়েও থামেননি, হাত বাড়িয়ে দিয়েছেন আশেপাশের দুস্থ প্রান্তিক আরও মানুষের দিকে। যদি এমন ধানটা আপনার চাষাবাদ বন্ধ হয়ে গেছে, পূর্বে ছিল পরে বন্ধ হয়ে গেছে। তারপর 2006 সালে বাহর কৃষক ঐক্য আমরা কিছু ধান সংগ্রহ করছি, কৃষকের মধ্যে আমরা বিতরণ করছি। ওর থেকে প্রতি বছরই কৃষকের সংখ্যা বাড়তেছে, ফসলও ভালো পাইতেছে, এবং এই দিকে 2010 সাল পর্যন্ত প্রায় এই বছরও 120 জন কৃষক খেতি করছে। তাতে আপনার 120 একরের মতো খেতি হয়েছে। এটা আছে এখন বর্তমানে এইভাবে চলছে। তবে এই বীজটা পাওয়াতে আমাদের উপকার হয়েছে যে বিছনটা আমরা দিতেছি, প্রতি বছর দিতেছি, আবার যে কৃষক এবার করে নেই সে আবার আমাদের কাছে চাইলে আমরা এখান থেকে দিতেছি। এইভাবে ক্রমান্বয়ে এইদিকে 2010 সাল পর্যন্ত 120 জন কৃষক আছে এই সংগঠনে, আর 120 একর পর্যন্ত জমিন বোনা হয়েছে। কেবল সাতক্ষীরার শ্যামনগরে নয়, প্রাকৃতিক ও কৃষি প্রাণ বৈচিত্র্য সংরক্ষণ এবং কৃষকের অধিকার প্রতিষ্ঠায় কৃষক নিয়ন্ত্রিত কৃষির এই প্রক্রিয়া অনুসরণ করছেন নেত্রকোনা, সিলেট, নোয়াখালী অঞ্চলের বহু কৃষাণ। পলি,
অনিতা, বিনার মতোই কৃষক নিয়ন্ত্রিত কৃষি ব্যবস্থায় স্বনির্ভর আজ হাজারো কৃষিজীবী, আর এদের উল্লেখযোগ্য অংশই নারী। কৃষিতে নারীদের একটা বিশাল অবদান আছে, বিশাল একটা ভূমিকা আছে, যেটা সব সময় আমরা খুব পাশ কাটিয়ে মানে চলে যাই আর কি। বিশেষ করে নারী যেহেতু ব্যাপার, সেহেতু এই জায়গাটা মানে কৃষক বলতে আমাদের চোখের সামনে একটা পুরুষ কৃষকের চেহারা কিন্তু সবসময় ভাসে, যে কৃষক মানেই একটা পুরুষ মানুষ যে যে কৃষিকাজ করতে পারে। কিন্তু এই কৃষিকাজের আমরা জানি যে 24টা ধাপ আছে, সেই ধাপের কিন্তু 19টা ধাপে নারী আসলে কাজ করে সবসময় সে কন্ট্রিবিউট করে। এবং এই যে নারী যে 19টা ধাপে কন্ট্রিবিউট করছে, কিন্তু যখন স্বীকৃতির ব্যাপারটা আসে বা যখন ব্যাপার আসে যে যেমন ধরেন এবারে ভর্তুকি দিচ্ছে, যখন তার বীজটা দিচ্ছে, যখন সার দিচ্ছে গভর্নমেন্ট থেকে, সেখানে কিন্তু নারীদের নামে বরাদ্দ হচ্ছে না। ভর্তুকি দিচ্ছে আসলে পুরুষ কৃষক, বীজ দিচ্ছে আসলে পুরুষ কৃষককে। মানে নারী যে আসলে কৃষির একটা বড় একটা পার্ট, সে জায়গাটাই অ্যাভয়েড করা হয়। বীজ সংরক্ষণ, পোকামাকড় দমন, শঙ্করায়ন, পশুপালন, মৎস্য, কৃষি নির্ভর বাঁশ বেত ইত্যাদি শিল্প টিকিয়ে রাখার ক্ষেত্রে প্রতিটি ধাপেই নারীর ভূমিকা অপরিসীম। অনিতা রানী এখন জৈব সার, কীটনাশক তৈরি, বীজ বপন ও সংরক্ষণ এবং ফসলের যত্ন বিষয়ে হাতে কলমে শেখান অন্যদেরও। কৃষক নিয়ন্ত্রিত কৃষি পদ্ধতির ধারণার যুগোপযোগী সংস্করণ গড়ে উঠেছে এদেরই সবার অভিজ্ঞতার উপর। অনেকে আমাকে জিজ্ঞেস করে অনেকে আমার থেকে এই পথ নিয়ে হেরা গাছ করে, অনেকে পারে না, হয়তো আমাকে জিজ্ঞেস করলে হয়তো আমি নিজেই যাইয়া ওদেরকে এই সারটা তৈরি করে দিয়ে আসি এবং গাছ লাগিয়ে দিয়ে আসি। অভয়পাশা আর রামেশ্বরপুরে বীজ সংরক্ষণের ফলে স্থানীয় জাতের 60 থেকে 70 প্রজাতির ধান বীজ, যেগুলোর অধিকাংশই হারিয়ে গিয়েছিল, তা আবারও ফিরে পাওয়া সম্ভব হয়েছে। শঙ্করায়নের প্রক্রিয়াতেও অর্জিত হয়েছে নজিরবিহীন সাফল্য। বীজ হলো আমাদের কৃষকের এটা প্রাণ। বীজ না থাকলে আমাদের কৃষকের কোনো মূল্য নাই। এই বীজের জন্য আমরা এই যে কোম্পানির কাছে ধর্ণা দিতে হয়, অনেক কিছু করতে হয়, যে কারণে আমরা নিজেরা জ্ঞানের ধারাতে এইগুলা যদি আমরা নিজেরা তৈরি করতে পারি, ভালো ফলন হবে এবং দেশের পরিবেশ সম্পূর্ণ রক্ষা পাবে। এখানে কোনো আমাদের রাসায়নিক কিংবা এই কোনো কীটনাশক ব্যবহার করব না। রাসায়নিক ব্যবহারের ফলে এই যে কিছু পোকামাকড় আছে যে মাটির, এরা উপকারে, ফসলের উপকারে আসে। আমরা আরও এই উপকৃতটা হইতে পারছি। যেমন যে দুইটা এক একটা ধানের এক একটা বৈশিষ্ট্য থাকে, তবে এই যে দুইটা ধানের বৈশিষ্ট্য আমরা একটা বৈশিষ্ট্য আনিয়া এবং একটা নতুন জাত আমরা সৃষ্টি করতে পারতেছি, একটা নতুন জাত আমরা পাচ্ছি। নিজেদের প্রয়োজন আর সমস্যা বুঝে তারা জমি তৈরি, বীজ বর্ধন, ফলনের প্রতিটি স্তরে কাজে লাগিয়েছেন লোকায়ত জ্ঞান, এগিয়ে নিয়েছেন তাদের নিরন্তর গবেষণা। এই প্রক্রিয়ায় একজন কৃষক পরিণত হয়েছেন একজন গবেষকে। রামেশ্বরপুর এই যে তুষাইপাড়ের সংগঠনের সাথে আলাপ করি যে তোমরা এইভাবে এটা কিভাবে করলা, তখন তারা বললো যে এটা যে আমরা জাত নির্বাচন করি, এটা যে এই যে কোন ধানটা ফলন বেশি দিল, কোনটা আপনার এই খরা সহ্য করতে পারলো, কোনটা আবহাওয়ার সাথে মিল খায়, এই ধরনের তারা আলাপ করলো। তখন আমার একটু আগ্রহ জাগলে এরপরে আমি গ্রামের মানুষের সাথে আলাপ করি যে এরকম করতেছে, আমরা যদি এরকম একটা সংগঠন করি, আমরা এটা করতাম তাহলে সুবিধা হইল। যেহেতু আমরা এই দেশীয় ধানগুলি আড়াই আলছি, এখন তারা দেশীয় ধান ফাইয়া তারা একটা পিপিএস প্লট করছে, বিভিন্ন ধরনের ধান করছে। রামেশ্বরপুর তুষাইপাড়ের সংগঠন থেকে তারা আইছে, এটা আমরা দেখা দিচ্ছে প্লট বাই প্লট করিয়া করছে। তো আমি প্রথম শুরু করি 15টা জাত দিয়া, তখন আমি 23 জন বিশিষ্ট একটা সংগঠন করছি। যখন এটা ফাঁকলো ধানটা, তখন আমরা এনে একটা মাঠ দিবস করি।
মাঠ দিবস করলে আমাদের গ্রামের কৃষকরা এই মাঠে গেছে গিয়া দেখছে কোন ধানটা কোন রকম হয়েছে, কোনটা ফলন কম হয়েছে, কোনটা বেশি হয়েছে, কোনটা খরা সহ্যগত আছে, কোনটা আপনার এই ফুকায় আক্রমণ করছে, বিভিন্ন ধরনের সাইট দেখছে। দেখিয়া গ্রামের মানুষই তখন এটা সিলেকশন করছে এই ধানটা আমাদের আবহাওয়ার সাথে উপযোগী, এই ধানটা খরায় আক্রমণ করতে আসে না, এই ধানটা ফুকে আক্রমণ করতে আসে না। এইভাবে সিলেকশন করি আমরা 15টা জাতের মধ্যে আমরা 11টা জাত আমরা সিলেকশন করছি। এই বছর আবার আপনি আমাদের এলাকা ফুকায় সব ধান জমি কায় ছিল, কিন্তু আমার যে 15টা ধানের জাত ছিল এটার মধ্যে 2টা জাতের মধ্যে ফুকায় ধরছেন আর একটা জাতের মধ্যে ফুকা ধরছেন। এই জিনিসটা ওই শুধু ওই একটা গ্রামে না, পুরা এলাকাতে যে মানে এমন একটা অবস্থা তৈরি করেছিল যে প্রতিদিন ওই মানে ফসলগুলো দেখতে আসার জন্য 20 জন 25 জন 50 জন বিভিন্ন গ্রাম থেকে কৃষকরা এসেছে, দেখে গেছে এবং তারা জানার চেষ্টা করেছে, বোঝার চেষ্টা করেছে যে কেন এখানে আসলে পোকাটা আক্রমণ করতেছে না, কেন আসলে তার পাশের জমিতে মানে পোকাতে ধানকে শেষ করে ফেলাইছে, কিন্তু এটা কেন করতেছে না। তখন তারা আসলে সিদ্ধান্ত মানে আসে যে এখানে হচ্ছে যে মানে ধানের বৈচিত্র্যটা আসলে অনেক বেশি, কারণ একটা জায়গাতে 24 ধরনের ধান, তার মানে এখানে বৈচিত্র্যটা অনেক বেশি। দ্বিতীয় বিষয় হচ্ছে যেহেতু এখানে রাসায়নিক সার ব্যবহার করা হয় না, সে কারণে ধান গাছটি অনেক বেশি নরম, মানে শক্ত ছিল, নরম ছিল না। কিন্তু যেহেতু আশেপাশে জমিতে হচ্ছে যে রাসায়নিক সার ব্যবহার করা হয়েছে, সে কারণে তার গাছটা ছিল অনেক বেশি মানে নরম, পোকার জন্য যেটা ছিল উপযোগী। আর একটা জিনিস যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ছাই ব্যবহার করা ছিল জমিটাতে, তো ছাইটা আসলে মানে এই হিসাবে ব্যবহার করেছে, পোকা দমন বাধা দেওয়ার ক্ষেত্রে একটা ব্যবহার করেছে। এই সব সিদ্ধান্তগুলা মানে তারা এই করে। স্থানীয় জাতের হারিয়ে যাওয়া ধান বীজ পুনরুদ্ধার আন্দোলনের এই পুরোধা শেখান কিভাবে সংরক্ষণ করতে হয় বীজ। তো এই বীজগুলা কাটিয়ে আনে দেওয়ার পরে আমার অনেক এই যে মহিলারা লইয়া এই বীজগুলা এই শুকায় এই বীজগুলা খুব ভালো করে জারিয়া সেই বীজগুলা আমি এই যে হাঁড়ির ভিতরে ঢুকাই, ভারী রোদগুলা লাগাই হাঁড়ির ভিতরে ঢুকাই নিম পাতা দিয়া এই হাঁড়ির ভিতরে নিম পাতা দিয়ে ঢুকাই তুইয়া এরপরে